স্বাগত রাত ৯টায় বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি কায়কো বাদাকবার। সবশেষের খবর নিয়ে থাকবো আমি সুমন হাসান। শুরুতেই শিরোনাম। মন্ত্রিসভায় বড় চমকের ইঙ্গিত দিলেন ওবায়দুল কাদের, বিএনপিকে জনরায় মানার আহ্বান। সংসদে এরশাদের নেতৃত্বে প্রধান বিরোধী দল হচ্ছে জাতীয় পার্টি, থাকছে না মন্ত্রিসভায়। রংপুর চট্টগ্রাম ম্যাচ দিয়ে কাল শুরু বিপিএল, বিকেলে রাজশাহীর সামনে ঢাকা ডায়নামাইট। নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকাল 10টার দিকে শ্রদ্ধা জানান তিনি। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন, পরে নির্বাচিত এমপিদের নিয়ে আবারও শ্রদ্ধা জানান। এ সময় দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা বৃহস্পতিবার শপথ গ্রহণ করেন। তাদের শপথ পাঠ করান স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নিচ্ছেন সোমবার বেলা 3:30টায়। এদিকে বিজয় উদযাপনে শুক্রবার উদ্যানে 19 জানুয়ারি মহাসমাবেশ করছে আওয়ামী লীগ। এদিকে এবারের মন্ত্রিসভায় বড় চমকের ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের বিপুল জয়ে মন্ত্রিসভা নিয়ে জনগণের ব্যাপক প্রত্যাশা রয়েছে বলেও জানান তিনি। বিএনপি প্রসঙ্গে বলেন, 2014 সালে নির্বাচনে অংশ না নিয়ে তারা যে ভুল করেছিল, এবার শপথ না নিয়ে একই ভুল করল। আওয়ামী লীগ নবীন প্রবীণের সমন্বয়ে, এক্সপেরিয়েন্স আর এনার্জির সমন্বয়ে আওয়ামী লীগের পথ চলা আমার কেন যেন মনে হয় বিশাল একটা চমক আসবে। সংসদে বিরোধী দলের ভূমিকায় থাকবে জাতীয় পার্টি, মন্ত্রিসভায় থাকছে না জাতীয় পার্টির কোনো সদস্য। দলের চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ হচ্ছেন বিরোধী দলের নেতা। আজ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন এইচ.এম. এরশাদ। একাদশ সংসদ নির্বাচনে 298টি আসনের ফলাফলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট পেয়েছে 288টি আসন। বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট পেয়েছে মাত্র 7টি। এর মধ্যে আলাদাভাবে জাতীয় পার্টি আসন পেয়েছে 22টি। রাজনৈতিক অঙ্গনে আলোচনা সংসদে বিরোধী দলকে। এখন আপনাদের শপথ বাক্য বৃহস্পতিবার হুসেইন মোহাম্মদ এরশাদ ছাড়া জাতীয় পার্টির 21 নবনির্বাচিত সংসদ সদস্য শপথ নেন। এর একদিন পরেই ঘোষণা আসলো, নতুন সরকারের মন্ত্রিসভায় যোগ না দিয়ে সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় থাকবে জাতীয় পার্টি। সমস্যা তো আছেই, সেটা তো আমরা কালকে তুলে ধরছি। যে কোনো কারণ হোক, তারপরেও যখন সকলে মিলে এটা সিদ্ধান্ত নিয়েছে এবং আমাদের চেয়ারম্যান এটাতে এগ্রি করেছে, তখন এটাতেই আমাদের সামনে ভালো হবে, এটাই ধরে নিতে হবে। পদাধিকার বলে হুসেইন মোহাম্মদ এরশাদ নিজেই জাতীয় পার্টির পার্লামেন্টারি দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি পার্টির কো চেয়ারম্যান জি.এম. কাদের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করার বিষয়টিও নিশ্চিত করা হয়। আমার শারীরিক কন্ডিশন আগের চেয়ে অনেক ভালো। একটু চেক আপ করে কালকে হয়তো চেক আপ করবেন সিএমএসে, তারপর পরশু বা তারপর দিন শপথ নেবেন এবং উনি আশা করছেন যে তারপর থেকে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন। দশম সংসদ নির্বাচনে মহাজোটের শরিক জাতীয় পার্টি 34টি আসন নিয়ে বিরোধী দলের ভূমিকায় থাকে, যদিও মন্ত্রিসভায় তাদের একজন মন্ত্রী এবং 2 জন প্রতিমন্ত্রী ছিলেন। আর সাবেক রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদ ছিলেন মন্ত্রীপদ মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোট দিয়ে নির্বাচনে জয়ী করায় ঢাকা 1 আসনের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য সালমান এফ রহমান। আজ নির্বাচনী এলাকা সফর করে তিনি এলাকাবাসীকে উন্নয়নের পক্ষে ভোট দেওয়ায় কৃতজ্ঞতা জানান। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পরদিন দুপুরে নিজ নির্বাচনী এলাকায় যান ঢাকা 1 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সালমান এফ রহমান। সরজমিনে ঘুরে দেখেন নবাবগঞ্জের বেনুখালী, চুড়াইন ও মুন্সিনগর এলাকার সমস্যা ও এর সমাধানের উপায় নিয়ে কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। দলীয় নেতাকর্মীদের সঙ্গে এলাকাবাসী বরণ করে নেন নবনির্বাচিত সংসদ সদস্যকে। এলাকাবাসীর প্রত্যাশা, নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন করবেন সালমান এফ রহমান। আমরা এই দেশের উন্নয়ন, রাস্তাঘাট যাতে হয়, এই উন্নয়নের আশায় আমরা করি। এলাকায় জানি উন্নয়ন হয়, এই লিগে আমরা ভোট দিছি। আমরা ওনার কাছে প্রত্যাশা করি উনি ইনশাল্লাহ
এই দোহানবগঞ্জবাসীর সমস্ত আশা পূর্ণ করতে পারবেন। সেই যোগ্যতা, সেই অ্যাক্টিভিটিস ওনার আছে। এলাকাবাসীর প্রত্যাশা পূরণকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সালমান এফ রহমান বলেন, মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবেন তিনি। এ সময় তিনি দোহার নবাবগঞ্জে অর্থনৈতিক জোন গড়ে তোলার আশ্বাস দেন। আপনাদেরকে আন্তরিক আমি অনেক ধন্যবাদ জানাতে চাই। আপনারা বিপুল ভোটে আমাকে আপনাদের এমপি নির্বাচিত করেছেন। আমি যে আগে কথা দিয়েছিলাম, ইনশাআল্লাহ আমরা এখন আমাদের এলাকার উন্নয়নের জন্য আমরা কাজটা শুরু করব। আপনাদের সবাইকে নিয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের এলাকার চেহারাটা আমরা বদলাই দিব ইনশাআল্লাহ। 30 ডিসেম্বর নৌকা প্রতীকে নির্বাচন করে 3 লাখের বেশি ভোট পেয়ে জয়ী হন বিশিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমান। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রয়াত জনপ্রশাসন মন্ত্রী এবং আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ দেশে আসছে কাল বিকেল 5টায়। প্রথম জানাজা হবে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে, পরে কিশোরগঞ্জ ময়মনসিংহে 2 দফা জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে তাকে। দীর্ঘদিন ফুসফুসের ক্যান্সারে ভুগে বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের বামরুনকাদ হাসপাতালে মারা যান তিনি। প্রিয় দল আওয়ামী লীগকে বরাবরই হৃদয়ে ধারণ করতেন সৈয়দ আশরাফুল ইসলাম। দলের সব স্তরের নেতাকর্মী ও অনুসারীদের কাছে যিনি ছিলেন প্রিয় আশরাফ ভাই। আপনারা যারা এখানে আসেন, আমার রক্ত, আপনার রক্ত, আমি সেই একই রক্ত। 1/11 পরবর্তী জরুরি অবস্থার কঠিন সময়ে দলের মুখপাত্র হিসেবে হাল ধরে সততা, সাহস ও বলিষ্ঠ নেতৃত্বের প্রমাণ দেন সৈয়দ আশরাফ। কারাবন্দী আব্দুল জলিলের অনুপস্থিতিতে দলকে সঠিক দিক নির্দেশনা দেন তিনি। বিশ্বস্ততার পুরস্কার হিসেবে পরবর্তীতে তাকে 2 মেয়াদে দলের সাধারণ সম্পাদক করেন বঙ্গবন্ধু কন্যা। অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী স্বল্পভাষী এই স্পষ্টবক্তা ছিলেন নির্লোভ ও সততার প্রতীক। সৈয়দ আশরাফের মৃত্যুতে প্রধানমন্ত্রী এক শোক বার্তায় বলেন, সমৃদ্ধ বাংলাদেশের অভিযাত্রায় ইতিহাসের ধ্রুবতারা হয়ে বেঁচে থাকবেন সৈয়দ আশরাফুল ইসলাম। 2009 সাল থেকে নানা চ্যালেঞ্জ মোকাবেলা এবং 2014 সালে বিএনপির বর্জনের মধ্যেও নির্বাচন করে আওয়ামী লীগের ক্ষমতায় টিকে থাকার নেপথ্য কারিগর হিসেবে শেখ হাসিনার পাশাপাশি সৈয়দ আশরাফের ভূমিকার কথা গুরুত্বের সঙ্গে স্মরণ করেন দলটির নেতাকর্মীরা। 1952 সালের 1 জানুয়ারি ময়মনসিংহে জন্ম নেয়া সৈয়দ আশরাফুল ইসলামের বাবা সৈয়দ নজরুল ইসলাম ছিলেন মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। 1996 সালে দেশে ফিরে কিশোরগঞ্জ সদর আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন আশরাফুল ইসলাম। এরপর ওই আসন থেকে নির্বাচিত হন আরও 3 বার। 2008-এর নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সৈয়দ আশরাফ দায়িত্ব নেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। 2015 সালে দায়িত্ব পান নবগঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের। বিদেশে চিকিৎসাধীন থাকলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ 1 আসনে নৌকা প্রতীকে বিপুল ভোটে জয়ী হন সৈয়দ আশরাফ। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নোয়াখালী সুবর্ণচরে গৃহবধূ ধর্ষণ মামলার আরও 2 আসামি জসিমউদ্দিন ও হাসান আলী বুলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এই ঘটনায় 9 আসামির 7 জনকে গ্রেপ্তার করা হলো। সকালে চট্টগ্রামের নাজিরহাট ও পশ্চিম মাদারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে জসিম ও বুলুকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার ইলিয়াস শরীফ জানান, 10,000 টাকায় লোক ভাড়া করে ধর্ষণ ও লুটপাটের ঘটনা ঘটান বুলু। গত রোববার রাতে চরজুবলিতে স্বামী সন্তানকে বেঁধে রেখে 40 বছর বয়সী ওই নারীকে ধর্ষণ করে কয়েকজন। নোয়াখালী জেনারেল হাসপাতালে তার চিকিৎসা চলছে। মেডিকেল পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। বৃহস্পতিবার এই ঘটনার মূল হোতা রুহুল আমিনকেও আটক করা হয়েছে। আজকে জসিমকে ধরেছি, যদিও জেহারে নাই তারা, কিন্তু আমরা তদন্তে প্রাপ্ত হয়ে এগুলিকে ধরেছে জসিমকে। আমরা প্রথম থেকে বলেছি যে পুলিশের পক্ষ থেকে যে অপরাধকে অপরাধ হিসাবে দেখছি, যেই হোক না কেন কেউ ছাড়া পাবে না। এ পর্যন্ত আমরা 7 জনকে গ্রেপ্তার করেছি। প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাওয়া যায়নি, তাই শুরুর ম্যাচকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি। অন্যদিকে দেশি তারকাদের নিয়ে বাজিমাত করতে চান রংপুর প্রতিপক্ষ চট্টগ্রাম ভাইকিংস। হোম অফ ক্রিকেটে খেলা শুরু দুপুর 12:30টায়। সন্ধ্যা 5:20-এ মাঠে নামবে রানার্স আপ ঢাকা ডায়নামাইটস। সাকিব নারিনদের প্রতিপক্ষ রাজশাহী কিংস। টাইগার ক্রিকেটের বড় 2 তারকার খুনসুটি। কে বলবে বিপিএল এর প্রথম ম্যাচে একে অন্যের প্রতিপক্ষ। হাসি ঠাট্টায় মাতলেন। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বিনোদনের আভাসও দিয়ে রাখলেন মাশরাফি মুশফিক।
মাঠের লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। নির্বাচনের ব্যস্ততা ক্লান্তি ঝেড়ে ফেলে মাশরাফির পুরো মনোযোগ ক্রিকেটে। আগের 5 আসরের শিরোপা জিতেছেন। গেইল, ডিভিলিয়ার্স, রুশো, কট্রেলদের নিয়ে এবারও শক্তিশালী দল, তবে অতি আত্মবিশ্বাসী থাকার সুযোগ নেই। ওভার কনফিডেন্টের তো প্রশ্নই আসে না। আর নতুন করে টুর্নামেন্ট আবার শুরু হচ্ছে, নতুন চ্যালেঞ্জ, সো কনফিডেন্ট থাকতে হবে, বাট ওভার কনফিডেন্ট অবশ্যই না। এর আগে বরিশাল বুলস, রাজশাহী কিংসের প্রত্যাশা পূরণ করতে পারেননি মুশফিক। এবার বন্দরনগরীর দলটিকে সাফল্য এনে দেওয়ার প্রতিজ্ঞা করেছেন। নামে ভারে বড় তারকা না থাকলেও আশরাফুল, সৈকত, খালেদ, শেহজাদ, রঙ্কি, সানাকাদের নিয়ে আশাবাদী ভাইকিংস অধিনায়ক। পেন অ্যান্ড পেপারে আমাদের টিমটা অত স্ট্রং না হলো, বাট আমাদের ইফেক্টিভ কিছু টি20 ফরম্যাটের অনেক ইফেক্টিভ প্লেয়ার আছে, তো আমরা কনফিডেন্স আছে যে ইনশাল্লাহ আমরা খুব ভালো একটা ম্যাচ দিয়ে শুরু করতে পারবো। আর শুরুটা অনেক ইম্পর্টেন্ট, তো এটা নিয়ে আমরা ফোকাস করছি। দিনের আরেক ম্যাচও সমর্থকদের জন্য রোমাঞ্চকর। সাকিবের বিপক্ষে লড়াই করতে নামবেন বিপিএলে চমক অধিনায়ক মিরাজ। ঢাকা ডায়নামাইটসকে স্বস্তি দিচ্ছে দেশি ক্রিকেটারদের ম্যাচের মধ্যে থাকা আর নারিন, পোলার্ড, রাসেলদের সমন্বয়। আমরা তিনজন একসাথে অনেক ম্যাচ খেলেছি, এখানেও খেলেছি একসাথে। এই সমন্বয় কাজে দেবে। সাকিব বুদ্ধিমান অধিনায়ক, দেশি বিদেশিদের ভালো সমন্বয় করতে পারবে ও। বিদেশি কালেকশনে সবচেয়ে পিছিয়ে রাজশাহী। তাদের ভরসা মিরাজ, আরাফাত সানি, রাব্বি, মুমিনুলের মতো দেশি ক্রিকেটার। নিজেদের শক্তির জায়গা বোলিং দিয়ে বাজিমাত করার লক্ষ্য পদ্মাপাড়ের দলটি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের প্রাচীন প্রত্ন নিদর্শন বগুড়ার ভাসু বিহার। সাম্প্রতিক খননে এখানে পাওয়া গেছে ইটের তৈরি অবকাঠামো সহ নানা নিদর্শন। এর মধ্যে বৌদ্ধ স্তূপ আবিষ্কারকে বড় সাফল্য মনে করছেন সংশ্লিষ্টরা। অন্তত ১৫০০ বছরের পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন ভাসু বিহারে এবারের খনন শুরু হয় গত অক্টোবরে। অল্প কদিনেই এখানে পাওয়া গেছে বৌদ্ধ স্তূপের ধ্বংসাবশেষ ও অলংকারিক ইট সহ নানা প্রত্ন নিদর্শন। আবিষ্কৃত হয়েছে পাল আমলের 2টি আয়তক্ষেত্রকার বৌদ্ধ বিহার এবং একটি প্রায় ক্রুশাকৃতি মন্দির। এবারের খননে বৌদ্ধ স্তূপ আবিষ্কার সহ কিছু নিদর্শনকে ব্যতিক্রমী বলছেন খননকারীরা। এই ছিল রাত ৯টায় বাংলাদেশের আজকের আয়োজনে।